বসন্তপুর রাজ্যে বাস করত রাজা ধীরেন। তিনি ছিলেন এক সাহসী যোদ্ধা। বসন্তপুর রাজ্যের আশেপাশে থাকা সকল রাজারাই তাকে ভীষণ ভয় পেত, আর তাই তো সবসময় তার কথাই মেনে নিত। মহারাজ, কিছু মনে না করলে একটু কথা বলতাম। হ্যাঁ বলো, তুমি কি বলতে চাও? মহারাজ, রাজকুমার তো আজকাল দেখছি এই রাজ্যে থাকছে না। তিনি দেশ বিদেশে ছুটে ছুটে বেড়াচ্ছেন। আমাদের রাজ্যের তো আর শত্রুর অভাব নেই, কখন কি হয়ে বসে কে জানে। তাই আমি বলি কি, আপনি রাজকুমারকে বলুন যাতে রাজকুমারী রাজ্যের রাজপথে একটু মনোযোগী হয়। হ্যাঁ, আমিও যে তাই দেখছি। রাজকুমার আজকাল একটু বেশি বাইরে বাইরে থাকছে। সে এখন অবধি রাজ্যের বাইরে ভ্রমণে রয়েছে। মন্ত্রীমশাই, আপনি কিছু একটা ভেবে বাইর করুন যে কি করলে আমার রাজকুমার রাজপথে একটু মনোযোগী হয়। তাহলে তো এর একটা উপায় আছে, যাতে করে আমরা রাজকুমারকে রাজ্যপাটে বসাতে পারবো। কি উপায় বলো তাড়াতাড়ি, আমার যে আর তর সইছে না। আমার মতে আমরা যদি রাজকুমারকে একটা ভালো পাত্রী দেখে বিয়ে দিতে পারি, তাহলে হয়তোবা আমরা আমাদের রাজকুমারকে এই রাজ্যের সকল দায়িত্ব দিয়ে দিতে পারবো। যদি একবার রাজকুমার বিয়ে হয়ে যায়, তাহলে দেখবেন তিনি নিজে থেকেই রাজ্যপাটের দায়িত্ব নিয়ে নিয়েছেন। বেশ, তাহলে তাই করো মন্ত্রীমশাই। তুমি আজই দেশ বিদেশে খবর পাঠিয়ে দাও, যাতে একটা ভালো পাত্রীর সন্ধান আমরা পেতে পারি। আজ্ঞে মহারাজ, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। আমি আজকে আমাদের রাজ্য সহ আশেপাশে যত রাজ্য আছে সব রাজ্যে খবর পাঠিয়ে দেব। এরপর মন্ত্রীমশাই সেখান থেকে চলে যায়। মন্ত্রীমশাই বিভিন্ন রাজ্যে খবর পাঠিয়ে দেয় রাজকুমারের বিয়ের জন্য। পরদিন সকালবেলা রাজকুমার তার ঘোড়া কালিয়াকে নিয়ে রাজ্যে ফিরে আসে। আর রাজ্যে ফিরতেই রাজকুমার খেয়াল করে রাজ্যে ও রাজ্যের আশেপাশে অনেক লোকেরাই রাজ দরবারে এসে হাজির। তখন রাজকুমার অবাক হয়ে যায়, আর সে তার পিতামশাইকে গিয়ে বলে, পিতা, কি এমন হয়েছে যার কারণে আমাদের রাজ্য সহ আশেপাশের রাজ্যের অনেকে আমার রাজ্যের রাজদরবারে হাজির হয়েছে? আমি তোমার বিয়ের জন্য পাত্রীর সন্ধান করছি, তাই আমি আমাদের রাজ্য সহ আশেপাশে যত রাজ্য আছে সেখানে খবর পাঠিয়েছিলাম, যাতে তুমি তাদের মধ্যে থেকে নিজের জীবন সঙ্গীকে খুঁজে নিতে পারো। কিন্তু আমি যে বিয়ের জন্য প্রস্তুত নই। আমি চাই না এত তাড়াতাড়ি বিয়ে করতে। আপনি বিয়ে বন্ধের ব্যবস্থা করুন। আমি যা বলেছি এটাই আমার শেষ কথা। এতে তোমার মত থাকুক আর না থাকুক, তোমাকে বিয়ে করতেই হবে। এবার চলো, গিয়ে দেখবে কাকে তোমার পছন্দ হয় নিজের জীবন সঙ্গী হিসেবে। এরপর রাজকুমার দেখে একে একে সকল রাজকুমারীকে, কিন্তু তাদের মধ্যে কাউকেই রাজকুমারের পছন্দ হয় না। মহারাজ, কিছু মনে না করলে একটু কথা বলতাম। কি কথা বলতে চাও মন্ত্রী, বলো। আজ্ঞে মহারাজ, যেহেতু আশেপাশে রাজ্য সহ রাজ্যের কাউকে রাজকুমারের পছন্দ হলো না, তাহলে আমি বলি কি, আমার একটা কন্যা আছে। আপনি চাইলে আমি রাজকুমারের সঙ্গে তার দেখা করিয়ে দিতে পারি, যদি রাজকুমারের পছন্দ হয়ে যায় আমার কন্যা। এটা তো ভারী ভালো কথা। যদি আমার রাজ্যের মধ্যে থেকেই পাত্রী পাওয়া যায় তাহলে তো ভালোই হয়। আবার তাও যদি হয় আমার রাজ্যের মন্ত্রীর কন্যা, তাহলে তো আর কথাই নেই। যাও, এক্ষুনি তুমি তোমার কন্যাকে নিয়ে এসো। এরপর মন্ত্রী তার কন্যাকে সাথে করে নিয়ে আসে মহারাজের কাছে। দেখুন তো মহারাজ, আমার কন্যাকে আপনার পছন্দ হয় কিনা রাজকুমারের জন্য? হ্যাঁ হ্যাঁ, আমার পছন্দ হয়েছে। আমি আগামী ফাল্গুন মাসের 10 তারিখে রাজপুত্র সঙ্গে তোমার কন্যার বিয়ে ঠিক করলাম।
আগামী ফাল্গুন মাসেই 10 তারিখে রাজকুমার ও তোমার কন্যার বিয়ে হবে। রাজকুমারের অমত থাকলেও মহারাজ মন্ত্রী কন্যাকে রাজকুমারের সঙ্গে বিয়ে ঠিক করেন। মা, আমি খুব শখ করে তোকে এই রাজ্যের রানী বানানোর সুযোগ পেয়েছি। এটাকে হাতছাড়া করিস না। তুই এই রাজ্যের রানী হলে যে আমি অনেক ধনী হয়ে যাব। হ্যাঁ পিতা, আপনি ঠিকই বলেছেন। আমিও মনে মনে চাই এই রাজ্যের রানী হয়ে রাজ্যের সকল প্রজাদের আমার এক আঙুলের ইশারায় নাচাবো। এতদিন পরে আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। এরপর মন্ত্রী এবং মন্ত্রীকন্যা সেখান থেকে চলে যায়। না না, এটা হয় না। এটা যে কোনোভাবেই সম্ভব না। আমি যাকে পছন্দ করি না তার সঙ্গে আমার সারাটা জীবন কাটাতে হবে, এটা ঠিক নয়। আমি আজ রাতে রাজ্য ছেড়ে চলে যাব, যাতে আমার বিয়েটা এখন অন্তত আর না হয়। এরপর রাজকুমার তার প্রিয় ঘোড়া কালিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে রাজ্য ছেড়ে চলে যাওয়ার জন্য। সে অনেকটা সময় ধরে ঘোড়া চালিয়ে একটি জঙ্গলের সামনে গিয়ে দাঁড়ায় আর সে ঘোড়া থেকে নেমে পড়ে। কিরে কালিয়া, অনেক হাঁপিয়ে গেছিস তাই না রে? এখন একটু হাফ সেরে নে। আমরা রাজ্য থেকে অনেক দূরে চলে এসেছি, এখন আমাদের আর কোনো চিন্তা নেই। তখনই সামনের জঙ্গলের মধ্যে রাজকুমার একটা কালো ছায়া দেখতে পায়। কে কে ওখানে? বেরো বলছি। আড়ালে লুকিয়ে থেকে লাভ নেই। তুমি যদি কোনো শত্রু হও তাহলে এখনো বলছি এখান থেকে চলে যাও, না হলে তোমাকে কিন্তু প্রাণে বেঁচে ফিরতে দেব না আমি। তখনই আড়াল থেকে একটি মেয়ে বেরিয়ে আসে আর মেয়েটি দেখতে ভীষণ সুন্দরী। না না, মারবেন না আমাকে, দয়া করে মারবেন না। কে তুমি? আরে এত গভীর রাতে জঙ্গলেই বা কি করছো? তোমার কি নিজের প্রাণের মায়া নেই? আমার নাম পায়েল। আমি পাশের গ্রামেই থাকি। আমার সৎ মা আমার উপর অনেক অত্যাচার করে। আমি এই অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে এসেছি, আর এই জঙ্গলে এসে কোনো পথ না খুঁজে পেয়ে এখানেই রয়েছি। তোমার বাড়ি থেকে তোমাকে অত্যাচার করে তাই বলে তুমি জঙ্গলে এসে থাকবে? যদি কোনো জীবজন্তু তোমাকে খেয়ে নেয় তখন কি করবে? বাড়িতে সৎ মায়ের অত্যাচারের চেয়ে তো জঙ্গলের জীবনটা অনেক বেশি ভালো। এটাই ভালো হবে আমার। কে তোমার পিতা আর কেই বা তোমার সেই সৎ মা? আমাকে বলো। আমি এই রাজ্যের একমাত্র রাজকুমার, তাই আমি তোমাকে ন্যায় বিচার দিয়েই ছাড়বো। না না, আপনি আমার পিতামাতার কোনো ক্ষতি করবেন না। তারা যে আমাকে সেই ছোট্টবেলা থেকে বড় করেছে। আমার মা মারা যাওয়ার পরে আমার পিতা আমার এই সৎ মাকে বিয়ে করে আনে। প্রথমে তিনি আমাকে ভালোবাসলেও এখন আর তিনি আমাকে সহ্য করতে পারেন না। কিন্তু তারপরও আমি চাই না যে আপনি আমার সৎ মা অথবা পিতার কোনো ক্ষতি করেন। বেশ, তুমি যেহেতু চাচ্ছ না যে আমি তোমার পিতামাতার কোনো ক্ষতি করি, তাহলে আমি আর তোমার পিতামাতার ব্যাপারে আর কোনো কথাই বলবো না। এখন বলো, কোথায় থাকবে তুমি? তুমি তো তোমার বাড়িঘর সব ফেলে রেখে চলে এসেছো। এই জঙ্গলে থাকাটাও যে তোমার জন্য নিরাপদ নয়। জানি না, তবে আমি আমার বাড়িতে ফিরতে চাই না। তাহলে চলো, তুমি আমার সঙ্গে রাজমহলে গিয়ে থাকবে আজ থেকে। আমি তোমাকে বিয়ে করতে চাই। কি কি বললেন আপনি রাজকুমার? আমি কোথাকার এক কৃষকের মেয়ে। আমার ঘরবাড়ি কিছুই আপনি চেনেন না, তারপরেও আমাকে বিবাহ করতে চান? তোমাকে এক দেখাতেই আমার ভীষণ ভালো লেগে গেছে, আর আমার মনে হয় তুমি আমার যোগ্য স্ত্রী হতে পারবে। এরপর রাজকুমার মেয়েটিকে নিয়ে রাজমহলে চলে আসে। রাজকুমার সেই মেয়েটিকে তার কক্ষে রেখে চলে যায় মহারাজের সাথে কথা বলতে। এই কথা শুনতে পেয়ে মন্ত্রীকন্যা ভীষণ রেগে যায়। না, এটা কোনোভাবেই সম্ভব নয়। রাজকুমার যদি ওই মেয়েটিকে বিয়ে করে নেয় তখন তো আমি এই রাজ্যের রানী হতে পারবো না, আর আমার বাবার যে স্বপ্ন তা পূরণ হবে না। আর তাই এখনই গিয়ে আমি ওই মেয়েটিকে বুঝিয়ে দেব এই রাজমহলে থাকা তার কোনো অধিকার নেই, সে যেন এখান থেকে চলে যায়। এ কথা বলে মন্ত্রীকন্যা আর একটু দেরি না করে সেই মেয়েটির কাছে যায়। বাহ, জেনে বুঝে রাজকুমারকে ফাঁসিয়ে রাজমহলে এসেছিস যাতে রাজকুমারকে বিয়ে করে এই রাজ্যের রানী হতে পারিস, তাই তো? তুই কি জানিস রাজকুমারের সঙ্গে আমার বিবাহ ঠিক করা আছে?
আমি সত্যি কিছু জানি না। আমি যদি জানতাম যে আপনার বিয়ে ঠিক করা আছে রাজকুমারের সঙ্গে, তাহলে আমি কখনোই আসতাম না এখানে। আমি এক্ষুনি চলে যাব এখান থেকে। তাহলে আর দেরি না করে এক্ষুনি বেরিয়ে যা, না হলে রাজকুমার আসলে তোকে এই রাজমহল থেকে বের হতে দেবে না। যা যা বলছি, বেরিয়ে যা। এরপর সেই সুন্দরী মেয়েটি মন্ত্রীকন্যার ছলে পড়ে রাজকুমারের কক্ষ থেকে চলে যেতে থাকে। তখনই রাজকুমার তাকে দেখে নেয়। কোথায় যাচ্ছ তুমি? আমি রাজমহল ছেড়ে চলে যাচ্ছি। আমি চাই না আমার জন্য অন্য কারো ক্ষতি হোক। তুমি হঠাৎ এ কথা কেন বলছো? কি হয়েছে কি তোমার? আপনি তো আমাকে আগে বলেননি যে আপনার মন্ত্রী কন্যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, তাহলে যে আমি কখনোই আসতাম না। আমি চাই না আমার জন্য মন্ত্রী কন্যার সঙ্গে আপনার বিয়েটা ভেঙে যাক। হ্যাঁ, আমার সঙ্গে মন্ত্রীকন্যা বিয়ে ঠিক হয়েছিল, তবে আমি এই বিয়েতে রাজি ছিলাম না। তাই এই বিয়ে হওয়া না হওয়া আমার কোনো কিছু যায় আসে না। আমাকে ক্ষমা করো মন্ত্রী, আমি রাজকুমারের কথার বাইরে যেতে পারলাম না। আমি আমার রাজকুমারের জন্য এই মেয়েটিকেই বেছে নিলাম, কারণ সে যে আমার রাজকুমারের হাত ধরে চলে এসেছে। কিন্তু মহারাজ, আপনি যে আপনার রাজকুমারের বিয়ে আমার কন্যার সঙ্গে দেওয়ার কথা বলেছিলেন, তাহলে সে কথার কি হবে? আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি, তুমি আমাকে মাফ করে দিও। মন্ত্রী, আমি তোমাকে দেওয়া কথা রাখতে পারলাম না। তুমি রাজকুমার ও এই মেয়েটির বিয়ের জন্য সকল প্রস্তুতি নিয়ে নাও। আগামীকাল এই মেয়ের সঙ্গে রাজকুমারের বিয়ে। মন্ত্রী মশাই আর কোনো দিশা না পেয়ে রাজার কথা মানতে বাধ্য হয়। একটা সময় রাজকুমার আর ওই সুন্দরী মেয়েটির বিবাহ হয়ে যায়। এরপর রাজকুমার রাজ্যপাটেও মনোযোগী হয়ে যায় আর সুন্দরভাবে রাজ্য পরিচালনা করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।